নমস্কার, আমি অদিতি। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান অদিতির সঙ্গে সাদা কালো। যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়ের অবতারণা আর সেই বিষয়কে নিয়ে অন্তত দুটো ভিন্ন মতামতকে এনে হাজির করা, যাতে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতে পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাকেও শুনে নিতে পারেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শহরের রাজপথে সেদিন ছিল অসংখ্য মিছিল, এবং এটাও সত্যি, যেদিন সেই মিছিলের শুরুয়াত, সেই 14ই অগস্ট কেবল লাল ঝান্ডা নিয়ে মানুষজন পথে নেমেছিলেন তা নয়। আমার নিজের চোখেই দেখা বহু তৃণমূল নেতাকর্মী সমর্থক, তাঁরাও তাঁদের পরিবার সমেত পথে নেমেছিলেন। এখনই অন্তত দুজন বড় নেতার কথা তো বলতেই পারি। রাজ্যসভা সদস্য সুখেন্দু শেখর রায়, দলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ নেমেছিলেন পথে। যদিও এটাও আবার ঠিকই যে কিছুদিন পর থেকে এই সামাজিক আন্দোলন এক পরিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে বদলে যায়, সেটাও আবার সরাসরি রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, সামনে বড়ে এগিয়ে দিয়ে পেছন থেকে গুজগুজ ফুসফুস। কাজেই একটা বিরাট সম্ভাবনা যা ছিল এই আন্দোলনের মধ্যে লুকিয়ে, যা হয়ে উঠতেই পারত এক নারী সুরক্ষার আন্দোলন, এক সার্বিক দুর্নীতি বিরোধী আন্দোলন, এক লিঙ্গ সাম্যের আন্দোলন, তা হয়ে উঠল সিসিটিভি আর কমিটির টানাহেঁচড়া আর এক পারসেপশনের লড়াই। আমি আরজি কর আন্দোলনের পক্ষে, তুই বিপক্ষে। আন্দোলন হয়ে উঠল পরিচিত রাজনৈতিক ক্ষমতা দখলের মহড়া মাত্র। কাজেই ধেয়ে এলো সেই সব পরিচিত শব্দবন্ধ, চটি চাটা, কালীঘাটের ষড়যন্ত্র, নবান্নের ধর্ষক, মমতা বেগম এবার পালাবে, হেলিকপ্টার রেডি আছে, চটি চাটা উঠল গাছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং প্রায় অবাক করার মতো ব্যাপার হলো যে সুশীল বুদ্ধিজীবী শিল্পী, অভিনেতা, গায়ক, কবিরা প্রতিবাদে নেমেছিলেন, তাঁদেরও কেউ কেউ এইসব শব্দবন্ধ অনায়াসে ব্যবহার করে ফেললেন। এক অভিনেত্রী তো বলেই বসলেন, কান ধরে ওকে ক্ষমতা থেকে সরাবো। কেন বললেন? সম্ভবত বাংলাদেশের হাসিনা বিতরণের মতো মমতা বিতরণ হাতের মুঠোয়, তাই নিজের স্কোর, নিজের পয়েন্ট বাড়াতেই এতটা বাড়াবাড়ি করলেন। কিন্তু লাঠি, গুলি, টিয়ার গ্যাস ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সামলালেন, এবং সেদিন 31 ডিসেম্বর ধর্মতলায় দ্রোহের আগুন জ্বালাতে এই বুদ্ধিজীবী শিল্পীদের প্রায় কেউই হাজির ছিলেন না। তাদের কেউ না, যারা দ্রোহের আগুন উস্কে দিতে এই কথাগুলো বলেছিলেন, তাদের একজনও নয়। আর আন্দোলন সফল হলে আন্দোলনের একটা ডিভিডেন্ড তো সবাই পায়, কিন্তু ব্যর্থ হলে ব্যাকল্যাশ তো আসবেই। সামনের পক্ষ কি চৈতন্য নাকি? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এরকমটা আশা করাও ভুল। কাজেই সেই দায়িত্ব নিলেন কুণাল ঘোষ। আজকে এখনো পর্যন্ত যিনি তৃণমূল দলের মুখপাত্র, তিনি বললেন, যারা সেদিন দলনেত্রীকে ওই কটু কথাগুলো বলেছিলেন, তাদের তৃণমূলের কোনো আয়োজনে কেন ডাকা হবে? দলের নেতা কর্মীদের আয়োজনে মাচায় তারা আসবেন, কোমর দোলাবেন আর টাকা নিয়ে চলে যাবেন, তা হয় নাকি? এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। বলার পরই র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তা ছড়িয়ে গেল। সেই দিনগুলো যেসব দলের কর্মী আশঙ্কায় আতঙ্কে দিন কাটিয়েছেন, স্বাভাবিকভাবেই তাঁরা লুফে নিলেন কুণালের কথা, মুখপাত্রের কথা, এবং এইখানেই কাহানেমে টুইস্ট। আসছি সে কথায় বিরতির ওপর। মাত্র কদিন আগেই যাকে কুণাল ঘোষ ভাবী মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই ভাবী মুখ্যমন্ত্রী অভিষেক নেমেছেন মাঠে। খানিকটা চৈতন্যের সুরে তিনি বলেছেন, সে আবার কি, যার যা ইচ্ছে বলতেই পারেন, তারা প্রতিবাদে নেমেছিলেন বলেই কি তাদের মঞ্চে উঠতে দেওয়া হবে না? এটা হয় না, এটা দলের কথা নয়। কে কি পড়বে, কে কি খাবে, কি বলবে, সেসবের বিচার করে মাচায় গান করতে দেব না বা দেব, এটা সিপিএম জামানাতে হতো, আমাদের জামানাতে এই সমস্ত হবে না।
এমনিতে ওকে বলতেই হবে, ওই সময় তো বাস্তিল দুর্গের ইতিহাস শুনিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আশঙ্কাতে, ভয়ে, নাকি বিকল্প দরজা খোলার জন্য তা অবশ্য জানা নেই, কিন্তু সেসব তীব্র ইন্টেলেকচুয়াল প্রতিবাদের পরে তিনি ঘরে ফিরেছেন। আর সুবা কা ভটকা শাম কো ঘর আয় তো উসে ভোলা নেই কেতে। উনি বুঝেছেন আর কোনো গতি নাই, তাই কালীঘাটে সিগন্যাল পাঠিয়েছিলেন, আলো সবুজ হওয়ার পরে গালে লাগ যা। সুখেন্দু শেখর আবার তৃণমূলেই। এই ক্ষমা সুন্দর চোখে অভিষেক পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এরকম ক্ষমা সুন্দর কথাবার্তা আমরা মাঝে মধ্যে অভিনেতাদের মুখেও শুনি, কিন্তু যারা রোজ মাটিতে পড়ে থাকেন, এই তীব্র ঘৃণা আর দেশ গোদা বাংলায় ঝাড়ের মুখে দাঁড়িয়ে রাজনীতি করেন, সেই র্যাঙ্ক অ্যান্ড ফাইলস যুবরাজের এই কথা মানবেন? কারণ ইতিমধ্যেই মাচা আয়োজকরা তাদের লিস্ট থেকে সম্ভাব্য গণ্ডগোলের কথা ভেবেই বেশ কিছু নাম ছেটে দিয়েছেন, জানিয়েই দিয়েছেন এবছরে অন্তত নয়। কেই হাপা পোয়াবে বলুন? অভিষেকের কথা হাড় ভাঙা বাজার কমিটির আয়োজকদের কানে গেছে? বা বগলা সুন্দরী ইকো পার্কের ভলান্টিয়াররা সে কথা মানবেন? কাজে যা হবার তা কিন্তু হয়ে গিয়েছে। এই হলো অন্য দিকের কথা। কিন্তু বল এখন রেফারির কোর্টে। কুণাল জানিয়ে দিয়েছেন রেফারি যা বলবেন তাই মেনে নেব। হ্যাঁ, কালীঘাটের রেফারি কি কিছু বলবেন নাকি মৌন থাকবেন সেটাও দেখার। যদিও আমরা তো জানি যে মৌনং সম্মতি বাচনম। নিজের মতামত পাঠিয়ে দিন আমাদের কাছে sadakalo.kolkatatv@gmail.com এই ইমেলে। আজ আসি, দেখতে ভুলবেন না অদিতির সঙ্গে সাদা কালো।